আমরা অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করেছি। আমাদের ভিডিও আপলোড করার বিষয় হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। তোমাদের যে ক্লাসে পড়ো, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল MM স্বপ্নস্মৃতি ইউটিউব চ্যানেল, ওখানে গিয়ে তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসে পড়ো সেই সমস্ত ক্লাসের সেই সমস্ত বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারবে, যেগুলো দেওয়া হয়েছে, আর ওগুলো খাতায় লিখে জমা দিতে হবে, তোমরা সবাই জানো। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালেও কোনো রকম পরিস্থিতিতে অসুবিধার সম্মুখীন যদি তোমরা হও, তোমরা যদি সাবস্ক্রাইব করার পর কোনো রকম অসুবিধার সম্মুখীন হও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানানোর পর কোনো রকম অসুবিধা হলে সেই সম্পর্কে ভিডিও তৈরি করে তোমার জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব আমি নেব। তো এখন আপাতত বর্তমান পরিস্থিতিতে যেটা তোমাদের অসুবিধার সম্মুখীন হয়েছ তাই সেগুলোই আমরা সলভ করছি, যেগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল। আজকে আমাদের আলোচনার বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় পরিবেশ ও ইতিহাস, সপ্তম শ্রেণী। আজকে আমরা সপ্তম শ্রেণী বিষয়ে আলোচনা করব। তো এর আগে অন্যান্য বিষয়ে আলোচনা করেছি, তো দেখে নেওয়া যাক আমরা সপ্তম শ্রেণীর জন্য যে সমস্ত ইতিহাসের বিষয়গুলো দিয়েছে সেগুলো আমরা বোর্ড ওয়ার্ক করাতে পারবো না, তো আমরা সেটা খাতাতেই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ইতিহাস সপ্তম শ্রেণী, এখানে যে সমস্ত অধ্যায়গুলো দেওয়া হয়েছে, যে সমস্ত অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা দুটো অধ্যায়ের নাম বলে দেওয়া হয়েছে। একটা হলো ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, আর দুইয়ের দাগের আছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই দুটো অধ্যায় থেকে তোমাদের এখানে প্রশ্নগুলো দিয়েছে। তো এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের করতে বলে দেওয়া হয়েছে। তো প্রশ্নগুলোর সমাধান করার আগে আমাদের চারটি যে প্রশ্ন দিয়েছে সেই চারটি প্রশ্ন আমরা দেখে নেব কী কী দিয়েছে। দেখুন এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে বা প্রথম প্রশ্ন দিয়েছে, একে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো। দুই দাগের প্রশ্ন আছে, দেখো প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছ তার একটি তালিকা তৈরি করো। তিনের প্রশ্ন আছে, দেখো ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, দুটি অথবা তিনটি বাক্যে লেখো। তারপরটা আছে, দেখো পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো। সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয়। তো এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে, এগুলো তোমাদের সলভ করতে হবে। তো এখন আমরা সলভ করব প্রথম যে প্রশ্নটা দিয়েছে, দেখো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটার উত্তর পেতে গেলে আমাদের চলে যেতে হবে, মানে আমাদের বইয়ের পৃষ্ঠা 36 পৃষ্ঠা খুলতে হবে। 36 পৃষ্ঠা দেখো, আমাদের 36 পৃষ্ঠা চলে গেলে বুঝতে পারবে। দেখো 36 পৃষ্ঠায় লেখা আছে, এই জায়গাটা একটু খেয়াল করো। পাল, এখানে কোশ্চেন ছিল কি, পাল ও সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই মানে ওই সময় বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, সেটা তোমাদের চেয়েছে, উত্তর লিখতে বলেছে, তার প্রমাণ চেয়েছে বা সপক্ষে যুক্তি চেয়েছে। তো এর জন্য তোমরা কি করবে, দেখো এখানে লেখা আছে, দেখো পাল যুগের মতো সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার ঘটেনি। তো এর জন্য তোমরা ওই প্রমাণটা পেয়ে যাচ্ছ যে এখানে কি কি কেন প্রসার ঘটেনি। দেখো এখানে লেখা আছে সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। তো এখানে বোঝা যাচ্ছে যে ব্রাহ্মণ ধর্মকে যেহেতু প্রাধান্য দিত, তাহলে ওখানে
বৌদ্ধ ধর্মের প্রসার সেরকমভাবে আর ঘটেনি। বৌদ্ধ ধর্ম তেমন অবহেলার জায়গায় চলে গিয়েছে। তারপর লেখা আছে দেখো, লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব। মানে লক্ষণ সেন মানে যে সমস্ত সেন বংশের রাজারা ছিল সবাই কেউ বৈষ্ণব, লক্ষণ সেন ছিল বৈষ্ণব, বাকিরা শৈব, মানে হচ্ছে মানে শিবের উপাসক ছিল, শিবের পূজা করতো। তাহলে বৌদ্ধ ধর্মের জায়গাটা কোথায় থাকলো? বৌদ্ধ ধর্ম অবহেলার জায়গা পেয়েছে, ওই জন্য প্রচার ও প্রসার ঘটেনি। তারপর লেখা আছে দেখো, বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার মতো সুযোগ সুবিধা পেত না, ব্রাহ্মণরাই সমাজপতি হিসেবে সুযোগ পেত। মানে বৌদ্ধ ধর্মের ব্যক্তিদের কোনো স্থানই নেই সেরকমভাবে, অস্তিত্ব ছিল কিন্তু স্থান পেত না। মানে মূল স্থান পেত কারা, বা বেশিরভাগ অংশ যে কারা পেত, ব্রাহ্মণরাই সমাজপতি হিসেবে সুযোগ সুবিধা ভোগ করতো। ওই জন্য ব্রাহ্মণদের আধিপত্য যেহেতু তাদের জায়গাটাই বেশি ফুটে উঠবে, ওই জন্য আমরা এখানে উত্তরটা লিখে নিয়েছি, খাতায় তোমাদের দেখালে বুঝতে পারবে। দেখো, উত্তরটা লেখার আগে প্রথমে তো আমরা প্রশ্নটা লিখেছি, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই 30 শতকে 2 বা 3টি ভাগ করে লেখো। প্রশ্নটা লিখে নিয়েছি, লিখে নেওয়ার পর উত্তর লিখছি। দেখো, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তিটির সপক্ষে কয়েকটি যুক্তি হলো। কেননা উপরে বলেছিল দেখো, ওই জন্য প্রচার কমে সপক্ষে যুক্তি চেয়েছে, ওই জন্য আমরা লিখেছি সপক্ষে কয়েকটি যুক্তি হলো। এবার নিচে কীরকম লিখেছি দেখো, একে লিখেছি দেখো, সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। বই থেকে দেখে লিখে দিয়েছি। 2-এর দাগে আছে দেখো, লিখেছি সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তবে তার পূর্বসূরীরা ছিলেন শৈব। অর্থাৎ সেন রাজাদের মধ্যে বৌদ্ধ ধর্মের কোনো প্রভাবই পড়েনি, মানে বৌদ্ধ ধর্মের কোনো প্রভাব পড়েনি বলে ওটা অবশ্যই বৌদ্ধ ধর্মের কোনো প্রচার দেখা যায়নি। তারপর লাস্ট পয়েন্ট 3-এ কী দিয়েছি দেখো, সেন যুগে, বই থেকেই তুলে নিয়েছি, সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগেকার যুগের মতো সুযোগ সুবিধা পেত না, ব্রাহ্মণরাই সমাজপতি হিসাবে সুযোগ সুবিধা ভোগ করতো। তো সমাজপতি মানে সমাজের প্রধান, সমাজের মাথায় যারা থাকতো, তো এই জন্য বৌদ্ধ ধর্মের প্রচার বা প্রসার ঘটেনি। উত্তরটা বুঝতে পারলে তোমরা। এরপর আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কী আছে দেখো, প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছ তার একটি তালিকা তৈরি করো। তো এই প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম দ্বিতীয় অধ্যায়ে পড়েছো, তাহলে দ্বিতীয় অধ্যায়ের কোথায়, কোন পৃষ্ঠা খুললে তোমরা, মানে খুঁজলে তোমরা পাবে, দ্বিতীয় অধ্যায়ের 8-এর পৃষ্ঠা চলে যাবে। 8-এর পৃষ্ঠায় গেলে দেখতে পাবে, দ্বিতীয় অধ্যায় 8-এর পৃষ্ঠা। 8-এর পৃষ্ঠায় দেখো, তোমার এখানে কী চেয়েছে, প্রাচীন ভারতের দেখো অঞ্চল, প্রাচীন বাংলার যে অঞ্চল, অর্থাৎ প্রাচীন বাংলার অঞ্চল চেয়েছে, আবার নদীগুলোর নাম চেয়েছে। তো প্রাচীন বাংলার অঞ্চল এখানে পেয়ে যাবে। দেখো, প্রাচীন বাংলার যে প্রধান অঞ্চলগুলো ছিল সেগুলো হলো কি, পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম, গৌড়, সমতট ও হরিকেল, এই কটা ছিল প্রাচীন বাংলার প্রধান অঞ্চল। আর সেই জন্যই আমরা খাতায় লিখে নিয়েছি। দেখো, প্রাচীন বাংলার এখানে কোশ্চেনটা প্রশ্নটা প্রথম লিখে নিয়েছি, প্রাচীন বাংলার যে নদীগুলির অঞ্চল ছিল সেই অধ্যায়গুলো, এগুলো তুমি নাম পড়েছো, দ্বিতীয় অধ্যায় পড়েছো, তার একটি তালিকা তৈরি করো। তো প্রশ্নগুলো এরকম লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে দেখো নিচে উত্তরটা লিখেছি, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হলো, শুরুতে একটু প্রশ্নের উত্তর থেকে যেরকমভাবে লিখতে হয়, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম হলো পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম, গৌড়, সমতট ও হরিকেল। এরপর দ্বিতীয় কোশ্চেনটাও মানে এর সঙ্গে জয়েন্ট আছে, রিলেটেড আছে, নদীগুলির নাম যেটা প্রধান অঞ্চলগুলোর নাম হলো। তো এবার নদীগুলোর নাম নিশ্চয়ই খুঁজে দেখবো। নদীগুলোর নাম দেখো আমরা লিখেছি, নদীগুলোর নাম তোমরা এখানে পেয়ে যাবে। নদীগুলোর নাম দেখো, তো আমরা এখানে কী লিখেছি, প্রাচীন বাংলার নদীগুলির নাম হলো ভাগীরথী, পদ্মা, মেঘনা, করতোয়া, অজয়, দামোদর, কংসাবতী। এগুলো কোথা থেকে পাবে? এগুলো দেখো এখানে এমনিতেই লেখা আছে, এখানে সাধারণভাবে এখানে এই প্রাচীন বাংলার সীমানাবর্তী নদী 3টি নদী বয়ে গিয়েছিল। এই নদীগুলি হলো ভাগীরথী, পদ্মা, মেঘনা, এই 3টা নদীর নাম এখানেই পেয়ে যাচ্ছ। এছাড়া আর নদীর নাম কোথায় পাবে? এখানে ভাগীরথী, করতোয়া, ভাগীরথী এখানে পেয়ে গিয়েছি, তো আমাদের দরকার নেই, তাহলে এখানে করতোয়াটা পেলাম। তারপর দেখো পদ্মা ও ভাগীরথীর নাম আবার পাচ্ছি, মানে পদ্মাটা পেলাম।
এরপর দেখো এই পৃষ্ঠায় চলে যাবে, 8 পৃষ্ঠা, এটা 8 পৃষ্ঠা, 9 পৃষ্ঠায়, এটা 9 নাম্বার পৃষ্ঠা। 9 পৃষ্ঠায় দেখলে বুঝতে পারবে এখানে আমার অজয় আছে, দামোদর আছে, কংসাবতী। তো সেই কটাই আমরা এখানে লিখে নিয়েছি, পরপর লিখে নিয়েছি। এরপর আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা কি আছে দেখো, আবার দেখো 3 নাম্বার প্রশ্নটা কি আছে দেখো, ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। মানে ছবি আঁকতে হবে, এঁকে বর্ণনা করতে হবে। তারপর কী রয়েছে, সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, 2টি অথবা 3টি বাক্যে লেখো। তো এটা করতে গেলে কি করতে হবে, আমাদের বইটা আগে লক্ষ্য করতে হবে, বইয়ের কোথায় আছে। তো বইটা আমরা খুলে দেখতে পাবো 26 পৃষ্ঠা খুলবো। দেখো 26 পৃষ্ঠা চলে যাবে, 26 পৃষ্ঠা দেখো, 26 পৃষ্ঠায় এখানে সামন্ততন্ত্রের ছবিটা এখানে দেওয়া আছে, সামন্ততন্ত্রের ছবি এখানে দেওয়া আছে। দেখো সামন্ততন্ত্রের ছবিটা, এটা খাতা এঁকে ফেলতে হবে। এই যে ছবিটা ত্রিভুজ বা পিরামিডের ছবি, এখানে ত্রিভুজ বা পিরামিডের কথাও বলেছে দেখবে। এবার ছবিটা এখানে আঁকতে হবে, ওখানে আঁকার পর এখানে লেখা আছে, তোমাদের কী বলেছিল সেটা খাতায় তুলে নিতে হবে। খাতায় কী লিখে নিয়েছি দেখো, ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। তো আমি তোমাদের সুবিধার জন্য এরকমভাবে এঁকে নিয়েছি। আঁকার কেন এটা এরকমভাবে এঁকেছি সেটা একটু বোঝালেই বুঝতে পারবে। তোমরা ওরকম ছবিটা এঁকে, ছবি যদি নাও আঁকতে পারো এরকমভাবে লিখলেই হয়ে যাবে, এটাই মূল। ওরকমভাবে কেউ যদি ছবি আঁকতে পারো সেরকমভাবে আঁকবে, যদি না আঁকতে পারো কিছু করা নেই, তখন এরকমভাবে লিখে নেবে। তো তোমাদের এখানে দেখার বিষয় হচ্ছে যে দেখো এখানে এই যে ত্রিভুজ বা পিরামিড এখানে বলছে আঁকতে বলেছে, তাহলে এটা করে নিলে। এটা করার পর এখানে আমি লিখেছি দেখো, একদম ওপরে লিখেছি রাজা, তারপর তার নিচে লিখেছি মহাসামন্ত, তারপর মাঝারি শাসক বা সামন্ত, তারপর জনগণ। এটা কেন লিখেছি, কারণ হচ্ছে দেখো আমাদের এই যে বইয়েরই 26 পৃষ্ঠায় দেখো এখানে এই বক্সটাতে লেখা আছে, দেখো এখানে দেখো মানে কি এই ছবিটা দেখতে বলছে ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে। ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে মানে কি, ধীরে ধীরে ত্রিভুজটা নিচের দিকে চওড়া হয়েছে। কোথাও মাথায় ঢুকলো, নিচের দিকে চওড়া হয়েছে। এবার দেখো তার মানে নিচে অনেক জনগণ, এখানে দেখো নিচে কত জনগণ, কৃষক, শ্রমিক, সমস্ত রকম এখানে বিরাজ করছে বা আছে। তারপরে আছে দেখো তাদের উপরে বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক, এদের ওপরেরগুলো, তাহলে এটা হলো জনগণ। তারপর কি, এটা সামন্ত বা মাঝারি শাসক, এটা পাওয়া গেল। তারপর কি, সামন্ত বা মাঝারি শাসক পাওয়া গেল। ঠিক ওর ওপরেরটা কি বলছে দেখো, এই পর্যন্ত পড়েছি। তারপরে দেখো মাঝারি শাসকদের ওপরে অল্প কিছু মহাসামন্ত, মানে মাঝারি শাসকদের ওপরে যারা থাকতো তারা ছিল কি মহাসামন্ত, এরা এই পর্যায়ে থাকতো কি বা এই স্তরে থাকতো মহাসামন্ত, আরও কমে যেত অংশ। প্রথমে জনগণ বেশি, অনেকজন হয়, ওই জন্য একটু চওড়া। তারপরে সামন্ত বা মাঝারি শাসক এটা তার থেকে অনেক কম হয়। এবার এদের থেকে আরও অনেক কম হয়, মানে এদের আন্ডারে এরা থাকে, এদের অধীনে এরা থাকে, যার জন্য আরও এটা কমে যাচ্ছে। এদেরকে বলা হচ্ছে মহাসামন্ত। দেখো লিখে দিয়েছে মহাসামন্ত। তো মহাসামন্ত পেলাম। আর সবার উপরে রাজা, তাহলে এটা হচ্ছে রাজা। তো সেই জন্যই দেখো যেটা এরকমভাবে এসেছে রাজা মহাসামন্ত, আমি সেরকমভাবে রাজা, তারপর মহাসামন্ত, তারপর মাঝারি শাসক বা সামন্ত, তারপর জনগণ, এটার সঙ্গে মিলে যাচ্ছে। দেখো দেখলেই বুঝতে পারবে জিনিসটা, বুঝতে পেরেছো? রাজা, মহাসামন্ত, তারপর সামন্ত বা মাঝারি শাসক, তারপর জনগণ, আমি ওরকমভাবে করে নিয়েছি। তো এরপর এই অংশটা লিখতে হবে পুরোটা, যে ত্রিভুজটি নিচের দিকে চড়ে এই অংশটা লিখে দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দিতে হবে। সেইটাই আমরা শুরুতে একটু নিজের করে মতন করে লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে, তার মানে
নিচের দিকে জনগণ, মানে একদম নিচের দিকে জনগণ, তার উপরে বেশ কিছু সামন্ত, তার উপরে সামন্ত বা মাঝারি শাসক, ওই জন্য ওরকম লিখেছি। মাঝারি শাসকদের ওপরে অল্প কিছু মহাসামন্ত, এদের ওপরে থাকতো কি মহাসামন্ত, অল্প কিছু, ওখানে যেটা লেখা ছিল। আর সবার উপরে রাজা, সবার উপরে রাজা। রাজস্ব শাসনের অধিকার এইভাবে স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থাকে সামন্ত ব্যবস্থা বলা হয়। এই যে রাজস্ব ব্যবস্থার জন্য এই পরিকাঠামোটা তৈরি হয়েছিল, যার জন্য এটা পিরামিডের আকার আমরা ব্যাখ্যা করলে জিনিসটা বেশি ভালো ব্যাখ্যা করা যাবে। তো এরপর ওই প্রশ্নেই ছিল ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, মানে ত্রিভুজ বা আকৃতি পিরামিডটাই বা এটা কেন করব, এইটাই বা কেন করব, এটা কেন করব। দেখো আমরা সেই তার ব্যাখ্যা চেয়েছে, 2 বা 3টে এতে লিখতে বলেছে, তো আমরা এখানে গেলে দেখতে পাবো আমরা এরকমভাবে লিখেছি। সুতরাং নিজের মতন করে আমি লিখেছি, এটা তোমরা ভালোভাবে লিখে নেবে। সুতরাং আমরা বলতে পারি ভারতের সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করার জন্য ত্রিভুজ বা পিরামিডের ছবি অবশ্যই জরুরি। কেন জরুরি? ত্রিভুজের যেমন একটি শীর্ষ বিন্দু থাকে এবং ধীরে ধীরে তা চওড়া হয়, ঠিক তেমনই, মানে ঠিক সেরকমভাবেই ভারতের সামন্ত ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা। মানে ত্রিভুজটা যেরকম উঁচুর দিকে একটা শীর্ষবিন্দু থাকে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় দুটো মার্জিন গিয়ে, তো সেরকমভাবে মিলিত হচ্ছে। আর শীর্ষে ছিল একজনকে রাজা, একটা মেন পয়েন্ট, মূল বিন্দু ছিল, সেটা হচ্ছে রাজা। আর ধীরে ধীরে তা পর্যায়ক্রমিকভাবে সকল স্তরের মানুষকে বোঝানো অত্যন্ত সুবিধাজনক ছিল। অর্থাৎ সুবিধা এই কারণেই আমরা এই জিনিসটা ব্যবহার করি, মানে এইরকম ত্রিভুজটা ব্যবহার করি, যে ওপরে শীর্ষে থাকতো রাজা, তারপর ধীরে ধীরে সেটা নিচের দিকে চওড়া হয়ে যাচ্ছে বা প্রসারিত হচ্ছে। এই জন্যই আমরা ত্রিভুজটা বা পিরামিডের ছবিটা ব্যবহার করলে বেশি আমাদের জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এরপর আমাদের পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমরা খাতায় লিখে নিয়েছি। পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হতো, এখানে যেরকম দিয়েছিল পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো। সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয়। তো এখানে আমরা সেম করেছি, দেখো পাল ও সেন যুগে কী কী ফসল চাষ করা হতো। তো এখানে আমরা কী লিখেছি, পাল ও সেন যুগে যে সমস্ত ফসল চাষ করা হতো সেগুলি হলো ধান, সর্ষে ও নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, ডুমুর, খেজুর, নারকেল প্রভৃতি। এছাড়া কী পাওয়া যেত, আরও কী ফসল উৎপন্ন হতো, কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদি, এবং সবজি যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি চাষ হতো। তো এগুলো যে চাষ হতো এই জায়গাতেও আমাদের দেখার বিষয় যে এগুলো কোথা থেকে পাবে। তো তোমরা এর জন্য আমরা উত্তরটা তো এরকম লিখে নিয়েছি, কিন্তু এটা পেয়ে যাবে তোমরা 29 পৃষ্ঠা খুলে পেয়ে যাবে, দেখবে 29 পৃষ্ঠায় কোথা থেকে পাবে। দেখো এই যুগের প্রধান ফসলগুলো কী কী ছিল, ধান, সর্ষে, নারকেল, এই যে আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি, এটা লিখে নিয়েছি। এছাড়াও এখানে লেখা আছে, দেখো এছাড়া কার্পাস, তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এই প্যারের মধ্যে আর পাবে না, এর মধ্যে আর ফসল পাবে না। এরপর এই অংশটা লিখেছি, লেখার পর এই যে টুকরো কথা বাঙালির খাওয়া দাওয়া, এই জায়গাতে তোমরা কিছুটা পেয়ে যাবে। দেখো আমরা যে খাবারগুলো খাই, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি প্রাচীনকাল থেকেই বাঙালির খাবারের জায়গাগুলো, অর্থাৎ প্রাচীনকাল কথাটা আমরা এখানে পাচ্ছি, মানে প্রাচীনকালে এই সমস্ত ফসলগুলো কী হতো, চাষ হতো। সেই জন্য আমরা এখানে শেষে ওইটা লিখে দিয়েছি। দেখো সমস্ত জিনিসটা ভালো করে মিলিয়ে নেবে, যদি পারো এটা পুরোটা স্ক্রিনশট করে নেবে ভালো করে, বা ডাউনলোড করে নেবে, যেহেতু প্রশ্ন উত্তরটা একটু বড় আছে, বেছে নিয়ে লেখা হয়েছে, যদি কারো অসুবিধা হয়। তো এর মধ্যে এর পরের কোশ্চেন কী ছিল, দেখো সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয়। তো আমরা দেখলে বুঝতে পারবো যে দেখো সেই ফসলগুলির মধ্যে
চাষ করা হতো কোনগুলো, সেই ফসলগুলির মধ্যে ধান, সর্ষে, পান, আম, কলা, বেগুন, লাউ, কুমড়ো, আখ এখনও চাষ করা হয়, মানে এগুলো আমরা এখনও পর্যন্ত চাষ করে থাকি। তো যাই হোক, তো এই পর্যন্ত আমাদের গেল। আমাদের 4টি প্রশ্ন ছিল, 4টি প্রশ্নের উত্তরই আমরা লিখে নিয়ে তোমাদের সলভ করে দিলাম। তো এরপর আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমাদের চ্যানেলটা বা লাইক করে না থাকো, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই ওটা করে নাও, তোমাদের সুবিধার্থে তোমাদের ওটা প্রয়োজন হবে। তো যাই হোক, আজকের মতন এখানেই বিদায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।